আমাদের আশেপাশে এমন কিছু জিনিস আছে যেগুলো আমাদের খুবই পরিচিত। সেইগুলো যদি প্রপার ইউজ করি তাহলে আমাদের ভেষজ উপাদানের একটি প্রপার ইউজ আমরা করতে পারি। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আজও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটি শুরু করলাম একদম সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠে ফার্স্টে আমি আমার গ্যাসের চুলাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু এই চুলায় চা তৈরি করতে হয়, তাই সকালবেলা উঠে আমি এটা একটু পরিষ্কার করে নিই। যেহেতু আমার এটা স্টিলের চুলা, এটা অনেক পুরাতন, সেই জন্য একটু জং ধরে গেছে আর দেখতে ডিসকালার হয়ে গেছে। আর তারপরেও জিনিসটা তো একটু পরিষ্কার রাখতে হয়। নিয়মিত মোছামুছি করেও কিন্তু এই জংটা আমি পরিষ্কার করতে পারি না। তারপরে যতটুকু মানে সাধ্যে কুলায় ততটুকুই কিন্তু আমি পরিষ্কার করে রাখি। তা ভিউয়ার্স, দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চুলাটাও পরিষ্কার করা অলরেডি ডান। তারপরে এই যে সকালে খাওয়ার জন্য রুটি তৈরি করলাম। এই রুটিটা দিয়ে আজকে সকালে নাস্তা হবে। সকালবেলা রুটি খেতে আমার খুবই ভালো লাগে। আর এইরকম সুন্দর ফুলকো ফুলকো রুটি আমার অনেক ভালো লাগে, যেহেতু একা হাতে বেলে অনেকক্ষণ পরে তারপরে সেঁকতে হয়, তাই রুটিটা একটু কম ফোলে। তারপরে রুটিটা যখন ফোলে আমার কিন্তু অনেক ভালো লাগে দেখতে। এই দেখুন ভিউয়ার্স, আপনাদের সাথে কথা বলতে বলতে রুটিগুলো প্রায় অলমোস্ট শেখা ডান। এখনও এই যে আরেকটা আছে, এটা সেঁকে নেবো। তো ভিউয়ার্স, যারা আমার এই ভিডিওটি ক্লিক করেছেন কিন্তু একটা ছোট্ট লাইক দিতে ভুলে গেছেন কিংবা দেন না, আপনাদের কাছে আমার একান্তই রিকোয়েস্ট ভিউয়ার্স, অবশ্যই আমার ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, কারণ আমার এই ভিডিওটা আপনাদের ছোট্ট লাইকের কারণে অনেকের কাছে পৌঁছে যেতে পারে। তাই অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন ইনশাল্লাহ। এই যে রুটিগুলো শেখা শেষ, এখন খাওয়ার জন্য নিয়ে যাওয়া হবে। তবে তো সকালের খাওয়া দাওয়াটা শেষ করে আসা যাক। সকালের খাওয়া দাওয়া শেষে চলে আসলাম একটি চা বানাতে। আজকে চাটা একটি স্পেশাল তৈরি করবো। এই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি পুরো 1 কাপ পানি নিয়েছি একদম মেপে। আর এই যে কিছু একদম কচি লেবুর পাতা, এই যে লেবুর পাতাগুলো আমি মাঝখান থেকে ছিঁড়ে এর ভিতরে দিয়ে দিলাম। আমার চুলাটা কিন্তু প্রথমে জ্বালিয়ে নিয়েছি, তারপরে এই যে 2টা তেজপাতা নিয়েছি সেটাও ছিঁড়ে এই যে এর ভিতরে দিয়ে দিলাম। এখন এটা জাল দিতে হবে। আর নিয়ে নিলাম কিছুটা আদা। এটা কী হবে জানেন ভিউয়ার্স, এটা চা। আর এই চাটা কী চা, ওই যে সবাই স্লিমিং টি খায় না, স্বাস্থ্য কমানোর জন্য, তারপরে ওয়েট লস করার জন্য, এটা কিন্তু সেম একই জিনিস। আমি এইটা যদি প্রতিদিন আপনারা ইউজ করেন তা সেই রকমই ওই যে স্লিমিং টি খাওয়ার মতনই বেনিফিট পাবেন। তাই যাদের স্লিমিং টি কিনে খাওয়ার সামর্থ্য নাই তারা এইভাবে কম উপকরণ দিয়ে তৈরি করতে পারেন। এই দেখুন, আমি কিন্তু অলরেডি সেটা জ্বালাতে রাখছি চুলার পরে। আর এখানে চিনি আর 4 লিটার এগুলো আমি নিয়ে নিলাম পরিমাণ মতো। তারপরে এই দেখুন সেইগুলো জ্বালিয়ে একদম হাফ করে নিয়েছে, অর্থাৎ 1 কাপ পানি নিয়েছিলাম, এখন এটা জ্বালিয়ে হাফ কাপ করে নিয়েছি। এর ভিতরে যে উপকরণগুলো দিয়েছিলাম, যে কচি লেবুর পাতা, তেজপাতা, আদা, এসব কিন্তু ওয়েট কমাতে আর যে শরীরের অতিরিক্ত মেদ সেটা কমাতে সাহায্য করে। এইটি একদম প্রপার মানে স্লিমিং টি। যেহেতু স্লিমিং টি কিনে খাওয়ার সামর্থ্য নাই, তাই নিজে হাতে বাসায় তৈরি করলাম স্লিমিং টি। আপনারাও চাইলে এইভাবে ট্রাই করতে পারেন। দেখুন সব পানিগুলো আমি নিয়ে নিয়েছি। এখন দেখুন একদম পুরাই হাফ কাপ আমার চা হয়ে গেছে। আর এইটাই একদম ওই যে স্লিমিং টির বিকল্প। এটা আপনারা বাসায় ট্রাই করে খেতে পারেন। আর আপনাদের যদি ওয়েট মেশিন থাকে তাহলে 1 মাস আপনারা ওজন করে দেখতে পারেন। মানে এইটা খাওয়ার পরে ওয়েট দেখবেন যে অন্তত আমার মোটে না হলে কিছুটা হলেও লস করবে। যেমন স্লিমিং টিতে ওয়েট লস হয়, এটা সেম একই জিনিস করবে। তারপরে এই যে খাওয়া দাওয়া শেষে চলে আসলাম থালা বাসনগুলো পরিষ্কার করতে। এগুলো আমাদের নিত্যদিনের কাজ, দেখানোর কিছুই নাই। তারপরে এই যে আমার ডেইলি ব্লগ দেখাতেই হয়। প্রথমে থালা বাসনগুলো কিন্তু আমি একবার ক্লিন করে নিয়েছি পানি দিয়ে। তারপরে এখন ওই যে গুঁড়া সাবানটা এটা পানি দিয়ে একটু মিশাই, তারপরে এগুলো সুন্দরভাবে ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে এগুলো ধুয়ে নিতে হবে। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলোই মাজা শেষ। এখন আমি প্রপারভাবে এগুলো ধুয়ে নেব। এই যে দেখুন
পানি দিয়ে আমি এখন ধুয়ে নিচ্ছি। তা ভিউয়ার্স, আমার ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন, কারণ আপনাদের একটা কমেন্ট আমি খুব উৎসাহের সঙ্গে পড়ি, আর আপনাদের কমেন্টের কারণে আমার ভিডিও বানানোর উৎসাহ আরও বহু গুণে বাড়িয়ে দেয়। তা প্লিজ সবাই আমার ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর আপনাদের যে মন্তব্য সেটা কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকতে পারেন। এই দেখুন আমার থালা বাসনগুলো ধোয়া শেষ। এখন আমি ট্যাপটা পরিষ্কার করে এই জায়গায় যেখানে থালা বাসনগুলো রাখা হয় সেখানে রাখবো। এর আগেই কিন্তু আমি থালা বাসনগুলো পানি ঝরিয়ে রাখছিলাম, মানে আমার এই সাইডে একটা র্যাক আছে, এই যে থালা বাসন ধোয়ার এই সাইডে একটা টেবিল মতো আছে, ওইখানে আমি প্রথমে পানি ঝরিয়ে নেই কিছুক্ষণ, তারপরে আমি এই র্যাকে এটা রেখে দেই। তাই আমি এবার সে পানি ঝরানো শেষ, র্যাকে সুন্দরভাবে এখন গুছিয়ে রাখবো। আর এখনও বাকি আছে কিছু কাপগুলো করতে, গ্লাসগুলো করতে, মানে সাজাতে, সেগুলো আমি এখন সুন্দরভাবে সাজিয়ে নেবো। এই দেখুন এই যে কাপগুলো আমি এই সাইডে রাখি, যেহেতু এগুলো ভারী জিনিস তাই এগুলো আমি আরেক সাইডে রেখে দেই। এই যে এখন এই যে এইখানটায়, এই যে টেবিল মতো এইখানটা আমি পানি ঝরাতে রাখি। এই দেখুন পানিগুলো পড়ে কী অবস্থা। এখন আমি এটা সুন্দরভাবে মুছে নেব। মুছলেই আমার এখানকার কাজ শেষ। তারপর চলে আসলাম দুপুরের রান্নাবান্না। এটা হলো শাক, এটাকে আমরা বলি কলমি শাক, কে কী শাক বলেন জানি না। এটা আজকে রান্না করা হবে। তাহলে চলুন রান্নার জন্য কেটে নেই। এই দেখুন কুচানো হচ্ছে, আর তার আগে আলুগুলো সুন্দরভাবে কুচানো হয়েছে। আলু ছাড়া তো শাক হয়ই না রান্না। তাই যে দুইটা ধোয়া বাছা কাটা শেষে এখন এই যে সরাসরি রান্নায় চলে আসলাম। মশলা দিয়ে পানি গরম করে শাকগুলো আমার প্রথম স্টেপের রান্না করা শেষ হয়ে গেছে। এখন এই যে তেলের উপরে দেবো, তেলের উপরে এই যে রসুন পেঁয়াজ যা দিতে হয় দিয়ে ব্রাউন কালার করে এখন শাকগুলো আমি এরপরে ছেড়ে দেবো। আপনারা তো জানেন যে সবুজ শাকে সবসময় বেশি করে রান্নার তেল দিতে হয়, কারণ এই শাকের যে ভিটামিন সেটা কিন্তু এই তেলের সঙ্গে দ্রবীভূত হয়। আর এটা একটু ঢেকে রান্না করব, যেহেতু অনেক সময় বাঁচতে হবে। এই দেখুন ফাইনাল লুক, রান্না করা হয়ে গেছে। কলমি শাক একটু শক্ত হয়ে থাকে। তারপরে কেমন হলো রান্নাটা অবশ্যই জানাবেন। এইটা একটা পদের রান্না শেষ। আর এখন এগুলো কিছু হচ্ছে কসুরমুখী বলি আমরা, কে কী বলেন জানি না, তো আমরা কসুরমুখী বলি। আর এই আলু এই দুইটাই দেখুন কেটে বেছে নিয়েছি। এখন এইটা মাছ দিয়ে ঝোল করা হবে। তাহলে চলুন, কাটা বাছা শেষ, এখন সরাসরি রান্নায় চলে যায়। এই যে মশলা দিয়ে এখন সুন্দরভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। কষানোর সময় তো অবশ্যই ঢেকে কষাতে হয়, তাহলে এটা প্রপারভাবে কুক হয়। আর এখন এই যে কষানো হয়ে গেলেও পানি দেওয়ার পরে এখন মাছ দেওয়ার টাইম হয়ে গেছে। এখন এর সঙ্গে মাছগুলো অ্যাড করে দেবো, দিয়ে এখনও মোটে না হলে 5 থেকে 7 মিনিটের মতো জাল দেবো। জাল দিলে এটা রান্না হয়ে যাবে। এটা হলো রুই মাছ দিয়ে এখন ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এখন এই যে রান্নাটা একদম অলমোস্ট ডান। দেখুন তো এটা ফাইনাল লুক কেমন হয়েছে আজকের তরকারির রান্নাটা। আজকের মাছ আনা হয়নি, কালকের যেহেতু বেশি মাছ আনা হয়েছিল সেইটাই দিয়ে আজকের এই কচুরমুখীগুলো রান্না করা হয়েছে। তারপরে এই যে কেওড়া, আজকের আমি এটা দেখাবো কিভাবে কেওড়া থেকে খাটা রান্নার জন্য প্রথম স্টেপে যে কেওড়ার যে নির্যাস সেটা কীভাবে বের করতে হয়। জানি অনেকেই জানেন আর অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য আমার এই প্রসেসটা, আশা করছি আপনাদের উপকার হবে। প্রথমে এই দানাগুলো, মানে কেওড়ার ভিতরে যে দানাগুলো থাকে এগুলো সুন্দরভাবে বের করে নিতে হবে, আর একটু অতি সতর্কতার সঙ্গে করতে হবে। এই দানাগুলো যদি আবার ফেটে যায় তাহলে কিন্তু খাটাটা একদম কষ লাগবে, টক লাগবে না। তারপরে পানি দিয়ে এইভাবে আলতো হাতে, দানাটা কখনো ফাটানো যাবে, এই দানাটা এইভাবে যেন আস্তে আস্তে থাকে। তারপরে একটা ছাঁকনির সাহায্যে এইভাবে সেকে নিতে হবে। এটা 2 থেকে 3 বার করা যায়। মানে যতটা আপনি খাটা তৈরি করবেন ততটাই আপনি পানি ইউজ করে এইভাবে ওইটা ধুয়ে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার এই দানাগুলো কিন্তু আস্তে আস্তে এটা আলতো হাতে করলে এটা আর দানাগুলো ভেঙে যায় না। দানা ভেঙে গেলেই কিন্তু ওই যে কষ লাগবে। এই তারপরে এই যে দেখুন রান্নাবান্না হয়ে গেছে। তা ভিউয়ার্স, আজকের ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।